এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে। দেখেন, আমি আসার সময় শুনছিলাম, আমার মোবাইলে শুনছিলাম যে এই উন্নয়ন নিয়ে ব্যাপক 3 মাসে আপনার 15 বছর উন্নয়ন হয়েছে। দেখেন, এই উন্নয়নের গল্পটা আমাদের শেখ হাসিনা 17-18 বছর আমাদেরকে দেখাইতো সব সময়, বা যারা স্বৈরশাসক ছিল তারা তো শুধু উন্নয়ন দেখাবে আপনাকে। উন্নয়ন দিয়ে আপনার যে মৌলিক অধিকার আছে, আপনার যে ভোটের অধিকার আছে, সেই অধিকারকে তারা ক্ষুণ্ণ করবে। আপনি দেখেছেন আমাদের ছাত্ররা উন্নয়নের জন্য তো 1500 জীবন দেয় নাই, 20-30 হাজার যে পঙ্গুত্ব বরণ করছে উন্নয়নের জন্য না। আমাদের ছাত্ররা প্লে কার্ডে আমরা দেখেছি তারা বলছে রাষ্ট্র সংস্কার চাই, সাময়িক অসুবিধার জন্য ক্ষমা চাচ্ছি। তারা শাসকের পরিবর্তন চায় না, তারা শাসনের পরিবর্তন চেয়েছে। সেই শাসনের কি পরিবর্তন হয়েছে? সে শাসনের কি পরিবর্তন হয়েছে? আজকে আমরা আগে দেখতাম সব কিছু গোপাল কেন্দ্রিক হতো, আর এখন আমরা দেখতে পাই বগুড়া কেন্দ্রিক হচ্ছে। বগুড়া যে পরিমাণ বাজেট পেয়েছে, 132 কোটি টাকা বাজেট পেয়েছে, প্রায় 6টি উপজেলা এই জেলার সমান বাজেট পেয়েছে। এবং শিবগঞ্জে 76 কোটি টাকা একটা উপজেলা বাজেট পেয়েছে, যেটা প্রায় 20টা উপজেলার সমান। তাহলে আপনি উন্নয়ন কোথায় হচ্ছে? আপনি কেন যেন বন্ধু সুলভ হয় না। এর আগে গিয়াসউদ্দিন মামুনকে আমরা দেখেছি, আর এখন আমরা শাহে আলমকে দেখছি। উনি তো আলেমগড় বানিয়ে ফেলছেন শিবগঞ্জকে। কিছু আমি একটু আগে ওনার একটা বক্তব্য শুনলাম, উনি শিবগঞ্জে যেহেতু চাঁপাইনবাবগঞ্জের মধ্যে একটা শিবগঞ্জ আছে, এই জন্য উনি এই উপজেলার নাম পরিবর্তন করবে। কখন না ঘোষণা করে দেয় যে এটা আলেগড় হবে বা আলেগঞ্জ হবে বা শাহেগঞ্জ হবে। আপনি সেটি দেখতে পাচ্ছি। উনি 2 ছেলের নামে উনি ইউনিয়নের নাম দিলেন। ওনার একজন ভাতিজির নামে স্বর্ণ, তার নামে একটা উপজেলার নাম দিলেন। আবার তিনি আরেকটা ইউনিয়নের নাম দিলেন, সেটি হচ্ছে ওনার যে বংশীয় পরিচয় মীরবাড়ির নামে। কি শুরু হয়েছে? আপনি পরিবর্তন তো উন্নয়ন দেখবেন, আপনি বিসিবিতে যান, সেখানে আপনি পরিবর্তন তো দেখবেন। বিসিবির যারা সদস্য আছে প্রত্যেকে এক একজন পলিটিশিয়ানের ছেলে, এক একজন পলিটিশিয়ান আত্মীয় স্বজন। আপনি দেখবেন সবগুলো অর্থনৈতিক যত কমিটি আছে সব কমিটির প্রধান তারা, মানে যেখানে অর্থ সেখানে তাদের কমিটির প্রধান। তাহলে আপনি তো বারবার উন্নয়নের কথা বলেন, আপনি তো জুলাই সনদের কথা বাদ দেন। আপনি বিএনপি 2023 সালে 31 দফা দিয়েছে ওয়েস্টিনে, পুরো বিশ্ব দেখেছে ওয়েস্টিনে 31 করে সচিবালয়, সেটাকে ওনারা বাতিল করে দিয়েছেন। ওনারা বলছেন কখনো প্রশাসক নিয়োগ করবে না স্থানীয় সরকারে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ওনারা প্রশাসক নিয়োগ করলেন। ওনারা বলছেন ক্রিয়াঙ্গনে কখনো ওনারা দলীয়করণ করবেন না, অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়াঙ্গনে প্রত্যেকটা জায়গায় ওনারা দলীয়করণ করেছেন। তাহলে উন্নয়নটা কোথায় দেখতে পাচ্ছি? এই 3 মাসের উন্নয়ন 15 বছর শেখ হাসিনা যা করতে পারে না, 17 বছর যা করতে পারে নাই, সেটা 3 মাসে করেছে। আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেটি বলেন থেকে শুরু করি। দেখেন, উনি সর্বশেষ যেটি বললেন যে 17 বছরে শেখ হাসিনা যেটি করতে পারে নাই বিএনপি সরকার 3 মাসে সেটি করেছে। এটা ওনার একটা পলিটিক্যাল রেটরিক। উনি রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে এই ধরনের একটি বক্তব্য শব্দচয়ন করেছেন। তো আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এটি হয়ে থাকে। আসলে কি 3 মাসে গুম হয়েছে, খুন হয়েছে, ক্রসফায়ার হয়েছে, বিএনপি সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে? তাহলে তিনি এই কথাগুলো আসলে কীভাবে বললেন? তিনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছেন। হাসিনার সময় কোনো টেলিভিশন টকশোতে গিয়ে কথা বলার সুযোগ পেয়েছেন? ডিজে ভাই তাকে বলেছে যে তুমি আজকে টকশোতে যেতে পারবে না। অর্থাৎ বিএনপি সরকারের সময়ে সবাই সুখে আছে, তো এই জন্য আসলে ভূতে কিলাচ্ছে, মানে যেটা আমাদের এলাকার ভাষায় বলে। জামাত ইসলাম তো 17 বছর আসলে প্রকাশ্যে রাজপথে নামতে পারে নাই, নামতে পেরেছে। তারা তো সর্বোচ্চ 2 মিনিট 3 মিনিট মিছিল করেছে, ভিডিও করেছে, এরপরে তারা ওটা ফেসবুকে ছেড়ে তাদের তোমর নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না, জামাতের নেতৃত্বে দেশে কোনো আন্দোলন হবে না। এবং এটা বাস্তব, এই বাংলাদেশে জামাতের নেতৃত্বে কোনো আন্দোলন সফল হয়নি। এবং আমি আজকে টেলিভিশন টকশোতে বলছি জামাতের নেতৃত্বে কখনোই গণঅভ্যুত্থান সংগঠিত হবে বলে আমার কাছে মনে হয় না। দেখেন, আতিক মুজাহিদ ভাই যে কথাগুলো আসলে তিনি বললেন, বগুড়া জেলার ব্যাপক উন্নয়ন হচ্ছে, অতীতে আপনার গোপালগঞ্জের উন্নয়ন হয়েছে। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুধুমাত্র কুমিল্লার উন্নয়ন হয়েছে। আমরা দেখেছি না হয় ছাত্র উপদেষ্টা ছিল। আমার প্রশ্ন হলো, হাসনাত আব্দুল্লাহ সে কি ছাত্র উপদেষ্টা ছিল? তার এলাকায় 400 কোটি টাকার বাজেট নিয়ে গেছে কোন উপদেষ্টা সরকারি বড় কর্মকর্তা না হয়ে। আপনি একজন প্রতিমন্ত্রীর কথা বলছেন, মীর শাহে আলম, তার এলাকায় আপনি বললেন যে সম্ভবত 70 কোটি টাকার অধিক টাকা নিয়ে গেছে। আর হাসনাত এবং সার্জিস মিলে তাদের এলাকায় তাদের 2টা উপজেলায় 800 কোটি টাকার বাজেট নিয়ে গিয়েছিল। এমনকি শুধুমাত্র এখান থেকেই না, আমরা দেখেছি যে জেলা পরিষদ তহবিল থেকে কেউ নিয়েছে 15 কোটি, কেউ নিয়েছে 10 কোটি। এমন টাকা তো তারা নেয়নি। কারা নিয়েছে? তাদের এলাকার উন্নয়নের জন্য নিয়েছে। এই যে জামাত ইসলাম যে 77টি আসন পেল, এই উন্নয়ন প্রকল্পের টাকায় তো আসনগুলো কিনেছে। এবং এইটাকে আপনি বলতে পারেন যে এই টাকা তো তারা আসলে নির্বাচনে ব্যয় করে নাই। হ্যাঁ, তারা যে বিভিন্ন জায়গায় ব্রিজ হয়েছে, রাস্তা হয়েছে, কালভার্ট হয়েছে, স্কুল হয়েছে, মাদ্রাসা হয়েছে, তারা জনগণকে দেখিয়েছে এই যে আপনাদের জন্য উন্নয়ন করেছি, আমাদেরকে ভোট দিলে আগামীতে আবার উন্নয়ন হবে।
সুতরাং আজকে মানে তারা বগুড়ার উন্নয়নের কথা বলছে না, দেখেন মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন, এবং যিনি আসলে যার বিরুদ্ধে এই অভিযোগটা এসেছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে এই নাম এইভাবে করা যাবে না, এবং সেই প্রতিমন্ত্রী তার ব্যাখ্যা দিয়েছেন যে এটা কিভাবে হয়েছিল, আমি সেই ব্যাখ্যায় যাব না। প্রশাসক নিয়োগের কথা বললেন, দেখেন এনসিপি সর্বোচ্চ দলীয়করণ করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এই যে ঢাকা উত্তরের যিনি প্রশাসক ছিলেন এজাজ, তিনি কি ছিলেন? তিনি ছিলেন জাতীয় নাগরিক কমিটির নেতা, তাকে নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়োগ দিয়েছিল না। তবে ধাপে ধাপে এটা পরিবর্তন হবে, আমাদের অপোজিশনে যারা আছে তারা যদি সহযোগিতা করে তাহলে পরিবর্তন হবে। তিনি আবার বললেন যে বিরোধী দলের পতন না ঘটালে আসলে দেশ উন্নত হবে না। দেখেন আমি একটা লেখা প্রকাশ করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে ইতিহাসের সবথেকে নিকৃষ্ট বিরোধী দল জামাত ইসলামের শীঘ্রই নির্মম পতন হবে। আমি এই কথা কেন বলেছিলাম? এই কথা বলেছিলাম এই কারণে যে ইসলামের নাম ভাঙিয়ে বায়তুল মালের নামে যারা চাঁদাবাজি করছে, যারা বিনা জামানতে যারা আসলে বয়ন নামে ঋণ নিচ্ছে ইসলামী ব্যাংক থেকে, এই ঘটনাগুলো ঘটে নাই? আপনি আজকে শিবির না করলে, জামাতি পরিবারের না হইলে ইবনে সিনাই চাকরি হয় না, আপনার ইসলামী ব্যাংকে চাকরি হয় না। এই হিস্ট্রিগুলো তো মানুষের সামনে এসেছে, কিভাবে ইসলামের নাম ভাঙিয়ে তারা বিভিন্ন জায়গায় মুনাফিকি করছে। তারা নির্বাচনের আগে কি বলেছিল? নির্বাচনের আগে বলেছিল যদি তোমরা দাঁড়িপাল্লায় ভোট দাও, দাঁড়িপাল্লা ইমানের প্রতীক, দাঁড়িপাল্লায় ভোট না দিলে জান্নাতে যাইতে পারবা না। এমনকি এটিও বলেছিল যে জামাত ইসলাম করা নাকি ইমানি দায়িত্ব, এই কথাগুলো বলেছিল না? অথচ আমরা দেখলাম যে তারা মানে সংসদে এখন বলছে যে আমরা শরিয়া আইন চাই। ওই সময় নির্বাচনের আগে বিদেশিদের সাথে বৈঠক করে বলেছেন আমরা শরিয়া আইন চাই না। এই মুনাফিকিগুলো এখন মানুষের সামনে স্পষ্ট। আমি এই জন্যই বলেছি যে প্রতারণা করে জামাত ইসলাম অতীতে সর্বোচ্চ 18টি আসন পেয়েছিল, এইবার যে প্রতারণা করে সর্বোচ্চ 77 জন্য তদবির বাণিজ্য করার জন্য, এমপি হওয়ার জন্য, ছাত্র উপদেষ্টা হওয়ার জন্য, বিভিন্ন জায়গায় যে আপনার জালিয়াতি করার জন্য, এইগুলো জন্য মানুষ জীবন দিয়েছে। সার্জিস আলমের একটা ঘটনা দেখেন নাই যে একজন নারী তিনি ব্যবসা করেন, তিনি সার্জিস আলমের কাছে 7 লাখ টাকা পাঠিয়েছিলেন এবং যিনি রিসিভ করেছিলেন তিনি ক্ষুব্ধ হয়েছিলেন, দেওয়ার কথা 10 লাখ, কেন আপনি 7 লাখ দিলেন? এবং সেই নারী বলছে যে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে সর্বমোট 48 লাখ টাকা নিয়েছিল। সুতরাং মানুষ জীবন দিয়েছে সংস্কারের জন্য, মানুষ জীবন দিয়েছে পরিবর্তনের জন্য। 18 মাসে আপনারা যে সংস্কার আর পরিবর্তন নামে চাঁদাবাজি, লুটপাট আর দখলদারিত্ব করেছেন, নিজ এলাকার আপনারা বিভিন্ন সংস্কারের নামে নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন, সেগুলোর কোনো জবাব আছে? কেন আপনারা শুধুমাত্র বিএনপি সরকারের কথা বলছেন যে বিএনপি সরকার এই করছে সেই করছে? আপনারা আওয়ামী লীগের বিচারটা কেন চান না? কেন আপনারা আপনাদের 18 মাসের বিচার, আপনারা 18 মাসে যে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সেগুলো নিয়ে আপনাদের মন্তব্য নাই কেন? এটা দ্বারা উনি প্রমাণ করে দিলেন জামাত অনেক সময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। জামাত যে আন্দোলন অনেক সময় নেতৃত্ব দিয়েছে সেটার দ্বারা উনি ওনার ভাষ্য দ্বারা নেতৃত্ব সফল হয়নি, মানে নেতৃত্ব দিয়েছে বাট সফল হয়নি, এই যে এতটুকু যে উনি মেনে নিয়েছে। কিন্তু আমি মনে করি বিএনপি এ পর্যন্ত বিএনপি কোনো আন্দোলনই করেনি, বিএনপি কোনো আন্দোলনই করেনি 17-18 বছর। ভাই 17-18 বছর যদি বিএনপির মতো এত বড় দল যদি আন্দোলন করতো তাহলে শেখ হাসিনা এতদিন থাকতে পারতো না। মার্চ ফর ডেমোক্রেসির দিন আন্দোলনের ডাক দিয়ে সবাই বাসায় শুয়ে আছে, বলা হয় জামাত শিবির নাকি মাঠে নামে 2-3 মিনিটের জন্য নেমেছে, তাহলে ওই দিন জামাত শিবিরের ব্যক্তি শহীদ হয়েছে সেই দিন মালিবাগে, অথচ নাকি 2 মিনিটে নাকি মিছিল করে বের হয়ে গেছে। এমনও দিন আছে একদিনে 100-র উপরে শহীদ হয়েছে আন্দোলন করতে গিয়ে। আপনি দেখেছেন উত্তরবঙ্গ ওই সাইড সাতক্ষীরাও তো ওই সব ব্লক ছিল, আর নাকি 2 মিনিটও আন্দোলন করে নাই। অথচ বিএনপি দেখেন জামাত যে নেতৃত্ব দিয়েছে, যা 91 সালে যে ক্ষমতা বিএনপির প্রথম ক্ষমতার 60টা কে দিয়েছে? জামাত দিয়েছিল। সেদিন পরিপূর্ণ 150টি আসন পাচ্ছে না, এই জন্য ক্ষমতা নিতে পারছে না, সেদিন সে 60টা জামাত দিয়েছিল কোনো স্বার্থবিহীন। জামাত যদি সেদিন বলতো আমাদেরকে 10টা মন্ত্রিত্ব দিতে হবে, বিএনপি দিতে বাধ্য, কারণ তাদের সরকার গঠন করতে হবে। সেদিন জামাত বিনা স্বার্থে তাদেরকে মন্ত্রিত্ব ছাড়া তাদেরকে ক্ষমতা দিয়েছেন। ক্ষমতা গিয়ে 3 জোটের রূপরেখা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্ত করে সংবিধানে, সেটা ওনারা অস্বীকার করেছেন। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হবে, সেটা ওনারা অস্বীকার করেছেন। পরবর্তীতে আন্দোলন শুরু হয়েছে, জামাত নেতৃত্ব দিয়েছিল, আন্দোলন হয়েছে, আন্দোলন হয়ে 15 দিনের মাথায় ক্ষমতা, 15 দিনের মাথায় ওনারা একটা নির্বাচন দিয়ে 15 দিনের মাথায় সংবিধানে তত্ত্বাবধায়ক ইতিহাসে 2বার হয়েছে। একবার হয়েছে গণঅভ্যুত্থান 91 গণঅভ্যুত্থান, 2বার গণঅভ্যুত্থানে বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি। এবারও গণঅভ্যুত্থানে ওনারা জুলাই সনদের সাথে যে বেইমানিটা করেছেন, ওনারা বলেছে নির্বাচন হবে না, এজন্যই বলে ওনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। কত বড় প্রতারণা এটা, কত বড় প্রতারণা! 91-তে প্রতারণা করেছেন, সেই প্রতারণা আবার ওনারা এবার এসে আবার শুরু করলেন, বলে যে জুলাই সনদ অক্ষর অক্ষরে পালন করবেন। এখনো পর্যন্ত অক্ষর অক্ষরের ডেফিনিশনটা কি আমরা এখনো পর্যন্ত পাই নাই। অক্ষর অক্ষরের ডেফিনিশনটা কি? জুলাই সনদের প্রথমে ছিল যে আপনাকে 2টা শপথ নিতে হবে, এবার প্রথম দিনে শপথ নেন নাই, আপনি এরপরে বলেন অক্ষর অক্ষরে পালন করবেন। আপনি কিভাবে অক্ষর অক্ষরে পালন করবেন? তারপরে দেখেন উনি বলল যে জামাতের বিরোধী দল হিসাবে নাকি ওনার পতন খুবই শীঘ্রই নাকি জামাতের বিরোধী দল হিসাবে নাকি পতন হবে। দেখেন জামাত যদি বিরোধী দল হিসেবে পতন হয় তাহলে কি রে ভাই, আপনি যুক্তিতে আসেন, জামাত যদি প্রতারণা দিয়ে করে তাহলে বাকি আসনগুলো প্রতারণা। তার মানে আপনি প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে প্রশ্ন করছেন। আমি মনে করি বিএনপির সবচেয়ে বড় শত্রু বিএনপি নিজে। বিএনপির সবচেয়ে বড় শত্রু বিএনপির সবচেয়ে বড় শত্রু বিএনপি নিজে।
আপনি যখন বিরোধী দলের ৭৬টা আসনকে প্রতারণার কথা বলছেন, তার মানে আপনি এর ফলশ্রুতিতে আপনার যে অন্যান্য যে আসনগুলো, এই আসনগুলো প্রতারণার মাধ্যমে হয়েছে বলেই আপনি প্রধানমন্ত্রীর যে সিট, এই সিটকে আপনি কলঙ্কিত করছেন, আপনি প্রধানমন্ত্রীর আঙ্গুল তুলছেন, সেটাই তো হচ্ছে। তো সুতরাং আপনি যখন কথা বলবেন প্রথমে নিজের চিন্তা করতে হবে যে আমি যে বিষয়ে কথা বলছি, নিজের পায়ে নিজের কুড়াল মারছি কিনা। উপর দিকে থুতু মারলে নিজের গায়ে পড়বে, উপর দিকে থুতু মারলে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। জি, আতিকুর রহমান মুজাহিদ। তাহলে আমি একটু জাস্ট দুই তিনটা কথা বলি। একটা হলো উনি বলছে 800 কোটি টাকা নিয়ে গেছে, এটা আসলে একটু যদি ডাটাটা দিলে খুব খুশি হইতাম। প্রথম আলো পত্রিকার নিউজ, প্রথম আলো 800 কোটি টাকা দিছে এবং আবার এখন রিঅর্গানাইজ করে খোঁজ নেন যে 800 কোটি টাকা গেছে কিনা, এটা একটা বিষয়। আমরা তো শুনেছিলাম সাতক্ষীরাতে 2000 কোটি টাকা গেছে, আমরা পরে শুনছিলাম যাই নাই, এরকম অসংখ্য জায়গায় শুনেছি। আর একটা কথা হলো যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যেটা আমাদের একাধিকবার আমাদের বিদ্যুৎ মন্ত্রী দাঁড়িয়ে বলেছে যে আমাদের ক্যাপাসিটির চেয়ে বেশি উৎপাদন, কিন্তু আমাদের 12-14 ঘন্টা কারেন্ট যায়। এটা কেন যায় সেটা বুঝি না, সেটা একটা ইস্যু হওয়া দরকার। তাহলে ওনারা হয়তো বলতে পারে অ্যাকুরেটলি আসলে ঘটনাটা কিছু, তার আমাদের অনেক কিছু জানে। তার এটা হলো যে ভাই একটা কথা বলছেন, অভ্যুত্থান আরেকটা যুক্ত হবে। 69 অভ্যুত্থান ছিল, গণ অভ্যুত্থান ছিল, তিনটে আর কি মেইনলি। তিনটা অভ্যুত্থানের পর তিনটা বাংলাদেশের তিনটা, ওটাই হোক ওই অভ্যুত্থানের পরবর্তীতে হ্যাঁ তিনটা বাংলাদেশের সুযোগ এসেছিল। সো ওভারঅলি এখন যদি বলি এই যে রেটরিক বলেন আর ফ্যাকচুয়াল কথা বলেন, যতগুলো কথা বলছে রাশেদ ভাইকে রেসপেক্টফুলি বলি, যেগুলো বলেছেন উনি কিন্তু কমন কথাগুলো বারবার বলছেন। গতদিনও টকশো করছি একই জিনিস, সমন্বয় শেষ করে ফেলেছে, বন্দর মাসুদ এই সেই, ঘুরে ফিরে কয়েকটা কথা। লেটাস কাম, আপনার একদম ফ্যাকচুয়ালি আসেন যে আপনারা আসলে কী করতে চান। আপনি বলছেন আমরা সুশাসন দিছি, দেন কী সুশাসন দিচ্ছেন বলেন। আর বলতেছে আমরা ওর্সের সাথে তুলনা করতেছে, কেন আমরা কি গুম করেছি, মানে গুম করা কি একটা সুশাসনের জিনিস, মানে এটা ওর্সের সাথে আপনি কখনো তুলনা করতে পারেন না। তো আপনি বলেন যে বেটারটা বলেন যে না আমরা 17 বছর না, আমরা 2001 সাল থেকে 5 সাল যেটা করে তার চেয়েও বেটার করতেছি এখন, মানুষ সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করবে। কারণ খারাপের সাথে তুলনা, আমি তো খারাপ না রে ভাই, তো হচ্ছে কম খারাপ, মানে আমিও খারাপ। এই জিনিসটা রং। সমগ্র তেলের কথা বললেন, তেলের সংকট নাই ভাই বাংলাদেশে, তেলের দাম বাড়ানোর একটা কৌশল ডেভেলপ করা হয়েছে। সুতরাং আর তেল আপনার ইরানের মাধ্যমে আনেন, আপনি যদি রিচেক করে দেখেন, আমি একটু হালকা পড়াশোনা দেখছি, উনি আছে টিচার মানুষ, তেল আসলে ইরান থেকে বাংলাদেশে আসে না, বাংলাদেশে মালয়েশিয়া থেকে আসে, ইন্দোনেশিয়া কিছু জায়গা থেকে, কিছু মিডল ইস্ট থেকে আসে। সুতরাং এটার সাথে অনেক বেশি সম্পর্ক না, সম্পর্কটা হচ্ছে ম্যানেজমেন্ট, আপনি কীভাবে ডিল করতেছেন, কেমন কী করছেন, সেটা একটা ইস্যুস। আর এলএনজি তো প্রতিনিয়ত আসতেছে, সুতরাং বিদ্যুতের ঘাটতি হওয়ার কথা না। তো তাহলে আমরা অন্যদিকে যাচ্ছি, আবার ক্যাপাসিটি চার্জ এখন তো বৃদ্ধি হচ্ছে। তো ওভারঅলি এটা একটা সমস্যা আছে বিদ্যুতের ক্ষেত্রে, আমাদের পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ মানুষ পাচ্ছে না। মানুষজন গালিগালাজ করে সব জায়গায় মেনশন দেয় এমপিদেরকে, বিদ্যুৎ নাই কেন, ব্যর্থতা বিএনপি সরকারের, কিন্তু ধন্যবাদ ডক্টর নাহারিন ইসলাম খান। জামায়াত আরেকটি অনিবার্য বিপ্লবের কথা বলছে, এটা কি রাজনৈতিক চাপ তৈরির কৌশল নাকি সরকার বিরোধী বৃহত্তর আন্দোলনের পূর্বাভাস, কি হিসেবে দেখছেন? এই জীবনে কবে বিপ্লবের কথা বলে নাই বলেন? আপনি দেখেছেন না যে ঐক্যমত্য কমিশনে সারাদিন বসে থেকে সমস্ত কিছুতে ঐক্যমত্যতে একেবারে একমত হয়েছে, বের হয়ে যে বলেছে আমরা আন্দোলনে নামবো। তাহলে জামাতের এই বিপ্লব, জামাত এবং বিপ্লব একই সূত্রে গাথা। যেমন যখনই আল মামুনের সাথে কোনো টকশোতে যাই, বিএনপি কতটা প্রতারক, কতটা খারাপ দল, এটা সবসময় আমরা শুনি। যে কথাগুলো মুজাহিদ বলছিলেন, সেখানে উনি বলছিলেন 3 মাসে কি হয়েছে, উনি বলছেন যে ভালোর সাথে ভালোর তুলনা করতে হবে, রাশেদ খারাপের সাথে করছে। উনি যে কথাগুলো বললেন প্রত্যেকটা খারাপই বলেছেন। এখন আমি যদি বলি যে এই 3 মাসে কি হয়েছে, ধরেন এই 3 মাসে 501 নম্বর রুমের বিজয় হয়েছে, অবশ্যই হয়েছে। এই 3 মাসে আর কি হয়েছে? ব্যক্তি আত্মগোপন করেছেন, তাকে আপনার বলেছেন গুম, সেটি হয়েছে। এই 3 মাসে কি হয়েছে? নারীরা নাকি শুধু খালি ঘরের ভিতর থাকতে, এই 3 মাসে তারা রাজপথে নেমে সংসদে এসেছেন, জামাতের নারী উইংয়ের প্রধান এটি বলেছেন। এবং এই 3 মাসে আরেকটা কি হয়েছে জানেন? বিএনপি তো প্রতারক দল, কিন্তু জামাতে ইসলামীর একজন সংসদে তার বাবা বেঁচে আছেন কি মরে গেছেন, এটা উনি ভুলে গেছেন। এখন একজনের পিতৃ পরিচয় বা পরিবার, আপনি যখন পরিবারের কেউ বেঁচে আছেন কি না আছেন সেই খবরটাই ঠিক মতো জানেন না, অথবা আপনার অসুখ হওয়ার পরে এতই একটা সমস্যা আপনার মস্তিষ্কে হয়ে গেল যে আপনার জীবিত বাবাকে আপনি মৃত বানিয়ে ফেললেন, এর থেকে বড় প্রতারণা বাংলাদেশের সংসদে কি কোনোদিন হয়েছে বা বাংলাদেশের রাজনীতিতে কি কোনোদিন হয়েছে? তাহলে যে দলের মানুষরা এই কথাগুলো বলেন কিন্তু বের হয়ে যেই খুবই তিনি স্পিকারের কাছে যে দুঃখ প্রকাশ করেছেন এবং এটা আজকে এক্সপান্সড হয়েছে, ধরেন এক্সপান্স হোক, দুঃখ প্রকাশ হোক, তাহলে দুঃখ প্রকাশ যদি বলেন শিবগঞ্জের ঘটনাটা কি? শিবগঞ্জের ঘটনায় আপনি এত কিছু বলছেন, কিন্তু তারপরে প্রধানমন্ত্রী যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটা কি আল মামুনদের কখনো চোখে পড়ে নাই? দুঃখ প্রকাশ করেছে না, আমি বলি, আমি শেষ করি। হ্যাঁ, দুঃখ প্রকাশ উনি যেটি করেছেন, উনিও বলেছেন যে তার এক ধরনের ভুল বোঝাবুঝি হয়েছে। একজন মনে হয় কোনো সাংবাদিককে ধরা হয়েছিল, তাকেও বের করা হয়েছে এবং উনি বলেছেন যে ওনার নাম ব্যবহার করা হয়েছে। এখন এটি কোন ধরনের কি কথা সেটির দিকে না যে কি পদক্ষেপটি নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী সেটাকে বন্ধ করেছেন, সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন। এবং উন্নয়ন বাংলাদেশে সবসময় ভেরি সেন্ট্রালাইজড, এটা তো আমাদেরকে ধরেই নিতে হবে। উন্নয়ন ঢাকা কেন্দ্রিক হয়, উন্নয়ন কোনো জায়গা কেন্দ্রিক হয়,
হয়? দেখুন, গত 17 বছর বগুড়ায় আপনি জন্মেছেন, এটা শুনলেই আপনার অনেক কিছু হয় নাই। তো যখনই উন্নয়ন হচ্ছে, উন্নয়নের একটা টাকা কোথাও আসছে, যেটা আসিফ মাহমুদও নিয়েছে, আমি কোনো খারাপ মনে করি না, কারণ আপনি যে জায়গার এমপি আপনি চেষ্টাই করবেন সেই জায়গায় যাতে বেশি টাকা আসে, এবং আপনাকে ভুলে গেলে চলবে না যে ওইটা বাংলাদেশেরই একটা জেলা, বাংলাদেশেরই একটা জায়গা। উন্নয়ন যদি একটা জায়গায় হয়, দ্রুত গতিতে হয়, খারাপ কিছু না তো, কিন্তু উন্নয়নের টাকাটা পকেটে যায় কিনা সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন, আমি আসলে এটা বলছিলাম যে মামুন অনেক কিছু বলছে, বিএনপি আসলে কোনোদিন আন্দোলন করে নাই, আসলেই করেনি, করবে কি করে? কারণ বিএনপির যে তৃণমূলের নেতাটিও ছিল, সেও ধান খেতে রাত কাটিয়েছে, তারও এগেইনস্টে 400-500 কেস ছিল, কিন্তু আল মামুন যে দলটি করেছেন তারা মে মাস পর্যন্ত ছাত্রলীগ ছিলেন, তারা আন্দোলন করেছেন, ছাত্রলীগের অনেক বড় বড় কথা বলেছেন, আমরা মিটিং মিছিলে দেখেছি। তারপরে যে সুন্দর একটি শব্দ বেছে, যেটা শুনলে এখন সবারই অ্যালার্জি হবে, সেটা হচ্ছে গুপ্ত, এরকম একটা শব্দ আমরা রাজনীতিতে শুনেছি। তার মানে হচ্ছে বিএনপি আসলে আন্দোলন করে নাই, কারণ বিএনপি